আমার তো মনে হচ্ছে তুই আগেই ভেবে রেখেছিস কোথায় যাবি তুই। যদি এটা আমি আগেই ভেবে রাখতাম না, তাহলে কাল ভিখিরির মতো তোমার এখানে থাকার জন্য আমি অনুরোধ করতাম না। ওখান থেকেই সোজা চলে যেতাম, এখানে আসতাম না। সে তো তুমি খুব ভালো করেই জানো। আর এটাও তুমি খুব ভালো করে জানো যে তোমার মেয়ে যেমনই হোক, সে মিথ্যেবাদী নয়। তুমি কি আমায় বিশ্বাস করো না মা? আরে তাহলে অহনা তুই কোথায় যাবি? এভাবে একটা মেয়ে হয়ে তুই একা একা তো বাড়ির বাইরে থাকতে পারিস না। তুই কি জানিস না একা একটা মেয়ে হিসাবে এভাবে বাড়ির বাইরে থাকাটা কতটা বিপজ্জনক হতে পারে? জানি তো মা, তারপরেও তুমি আমায় তোমার সাথে থাকতে দিলে না। অহনা, আমি তো নিজেই অন্যের বাড়িতে তাদের দয়ায় থাকি, আর তোর জেঠিমা তোকে এখানে কখনো থাকতে দেবে না। তুই বল, আমি তোকে এখানে কি করে থাকতে দেব? তুই যদি এখানে থাকিস না অহনা, এরা না দুদিনের মধ্যে আমাদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর যা হবে মা, সেটা শুধু তোমার জন্য হবে। তুমি কি সেটা জানো? কারণ তুমি এই বাড়িতে চাকরের কাজ করছো, কোনো মূল্যও পাচ্ছ না তুমি নিজের পরিশ্রমের, অথচ তারপরেও তুমি এখানেই পড়ে থাকতে চাও, তাই না মা? একটা ছোট্ট ঘরে আমরা দুজনেই থাকতে পারি। আমি তোমার থেকে খাওয়া পড়ার খরচও নেব না, আমি নিজেরটা ঠিক দেখে নেব। না অহনা, এ বাড়িতে থাকতে হলে কিছু তো মানতে হয়। আর এরা কেউ না আর কোনো ঝামেলা বরদাস্ত করবে না। কালকে তো এরা সবাই পরিষ্কার করে বলেই দিল না, এবার কি আমি তাহলে ওদের পায়ে পড়বো? আমি কখনোই চাই না যে তুমি কারোর পায়ে পড়ো, আর না আমি পড়তে চাই। ঠিক আছে মা, আমি আসছি। অহনা, তুই কেন বুঝতে পারছিস না মা যে ঘর সংসার সামলাতে হলে না একটু বুঝে শুনে চলতে হয়। এখন কোথায় যাবি তুই? তুই কেন বুঝতে পারছিস না আমার তোর জন্য কত চিন্তা হচ্ছে? হয়তো এই চিন্তার জন্যই তুমি আমাকে এখান থেকে যেতে বলছো, তাই না মা? আমার কাছে কি আর কোনো উপায় আছে বল? যদি এটা তোর বাবার বাড়ি হতো না, তাহলে তোর যতদিন ইচ্ছে তুই এখানে মনের আনন্দে থাকতিস, আমি কিচ্ছু বলতাম না। মা, যদি আমি নিজের বাবার বাড়িতেও আসতাম না, তাহলেও তুমি আমার সঙ্গে তেমনটাই করতে, শুধু একটু অন্যভাবে করতে। তখন তুমি এটা বলতে যে প্রতিবেশীরা কি বলবে, কত অসম্মান হবে, তুই যা শ্বশুর বাড়ি ফিরে যা। হ্যাঁ অহনা, কারণ আমাদের সমাজে তো এটাই চলে আসছে। আমিও তো এভাবেই এত বছর কাটালাম না, কিন্তু তুই তো কখনো কোনো নিয়ম কানুন মানতেই চাস না। এই পৃথিবীতে তো আরো অনেক মেয়ে আছে, তারা সবাই তো তোর মতো করে না। একদম ঠিক বলেছো মা তুমি। আমি যে তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। যাকে ছাড়ো মা, এসব বাদ দাও এখন। মা, তুমি নিজের খেয়াল রেখো। আর যখনই আমি চাকরি পেয়ে যাব না, তোমার এই মেয়ে তোমার সঙ্গ অবশ্যই দেবে। কিন্তু আমি তোমার উপর রাগ করে নিজের কর্তব্য ভুলে যাব না। তোমার দেখাশোনা করা আমার কর্তব্য মা, আর আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। আর এই সব কিছু শুধুমাত্র সাফল্য অর্জন করার পরেই হবে। আর আমার কাছে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো মনে করিস চাকরি যেন গাছে ফলে, তাই না? যেন তুই গাছের তলায় দাঁড়িয়ে নাড়া দিলেই গাছ থেকে চাকরির চিঠি পড়বে। ঠিক আছে, তুই যা, বাড়ির বাইরে গেলে বুঝতে পারবি যে এই পৃথিবীটা ঠিক কি রকম। শুধু একটা কথা আমায় পরিষ্কার বলে যা যে রাতে কোথায় থাকবি তুই। ও, তার মানে আমি রাতে কোথায় থাকবো সেটা নিয়ে তোমার চিন্তা, কিন্তু দিনে কোথায় থাকবো সেই নিয়ে কোনো চিন্তা নেই। বিপদ কি শুধু রাতেই হয়? দিনের বেলায় বিপদ থাকে না? আমি যতটুকু জিজ্ঞাসা করছি ততটুকুই বল, রাতে কোথায় থাকবি? আমাকে বলাটা তোর কর্তব্য না? কর্তব্য? একজন মেয়ে বিপদে পড়ে তার মায়ের কাছে আশ্রয় চাইতে এলে তখন তাকে আশ্রয় দেওয়া মায়েরও কর্তব্য হয়। তুমিও তো নিজের কর্তব্য পালন করলে না মা, তাহলে আমি তোমাকে কেন বলবো যে আমি কোথায় যাব? অহনা, এভাবে ছোট মামা। হ্যালো, হ্যাঁ ছোট মামা, কেমন আছো তুমি? আরে আমি একদম ঠিক আছি মা, তুমি বলো। তুমি আজকাল আমার কোনো খবরই নাও না, ভুলে গেছো নাকি এই বুড়োটাকে? না না ছোট মামা, এমন কোনো ব্যাপার নয়। আসলে আমি এখন নিজে শ্বশুর বাড়িতে নেই। আমি কালই বাপের বাড়ি এসেছি। তাতে কি হলো?
ফোন করে তো কেমন আছিস সেটা জানতে পারতে। আচ্ছা, তোমাদের ওই যে মূর্তির কাজটা সেটা কেমন চলছে? ছোট মামা, আমি তোমার সাথে দেখা করে সব বলছি। আচ্ছা, এখন কি করছো শুনি? একটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ বলো। আসলে হয়েছে কি, আমি তোমাদের পাড়াতে ভাড়াতে বাড়ি নিইনি, ওই শোভাবাজারের কাছে একটা বাড়ি নিয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো কাজ করেছো তুমি। গ্রামে আর একটুও ভালো লাগছিল না, গতকালই এখানে শিফট করেছি। ভাবলাম যে আমার অহনা মা আমাকে এই কথা দিয়েছিল, ঘর গোছাতে আমায় সাহায্য করবে। আর যদি হয় তবে একবার আসতে পারবে বাড়িতে? আরে হ্যাঁ, তোমার শাশুড়িকে তো জানাতে হবে, তাই না? তবে বলো, কার সাথে কথা বলি? না ছোট মামা, তোমার কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি নিজেই নিজের গার্জেন। অ্যাডাল্ট, আমার বয়স হয়েছে। বাহ, এটা তো ব্রিলিয়েন্ট। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা সত্যি সাবালিকা হয়ে উঠছে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছে। তো আসবে নাকি আজকে একবার? এখানে বাড়ি নেওয়ার পরেই আমার মনে হলো যে বলি একবার তোমায় আসবার জন্য। তোমায় বললে তুমি সবাইকে ধরে নিয়ে ঠিক চলে আসবে। ঠিক আছে ছোট মামা, আমি আজই আসছি তোমার কাছে। বাহ, আচ্ছা চলে এসো। আচ্ছা ছোট মামা, তোমার জন্য খাবার কে বানাচ্ছে? এখনো তো কোনো কুক পাইনি, কাছেই একটা হোটেল আছে, ওখান থেকেই আনছি। ছোট মামা, তুমিও না নিজের শরীরের কোনো রকম যত্ন নিচ্ছ না। তুমি দেখো, তোমার তো বয়স হয়েছে। হোটেলের খাবার খাওয়া কি তোমার শরীরের জন্য ভালো? এছাড়া আর কি করতে পারি আমি? কুক খোঁজার জন্য একটু সময় তো লাগবে রে মা। বুঝে গেছি আমি, তুমি না নিজের শরীরটা খারাপ করেই ছাড়বে। আচ্ছা ছোট মামা শোনো, তুমি আজ বাইরে থেকে কোনো খাবার অর্ডার করবে না প্লিজ। তবে শুনি আমার জন্য কি খাবার আনবে? দেখছি ছোট মামা কি করতে পারি। এমনিতে তুমি যে কলকাতা চলে এসেছো সেটা খুব ভালো খবর। তোমার ওখানে খুব কষ্ট হতো নিশ্চয়ই। একদম সঠিক বলেছো। ঠিক আছে, তুমি এসো, আমি ওয়েট করছি। আমি আজই আসছি, রাখছি এখন। অহনা, এই সতু মামা কে? ইনি কি তিনি তোর শাশুড়ির যে ওই, শাশুড়ি মায়ের কে মা? মানে আমি বলতে চাইছি যে তোর শাশুড়ির আত্মীয়। আচ্ছা, উনি কোথায় থাকেন যার কাছে তুই যাচ্ছিস? তুমি জেনে কি করবে? আরে তুই তো এক্ষুনি ফোনে বললি যে তুই ওখানেই যাচ্ছিস। হ্যাঁ, যাবো একবার দেখা করতে। তুই যদি ভালো মনে করিস মা, তাহলে তুই সতু মামার ওখানেই থাকতে পারিস। মা, ছোট মামা কলকাতায় থাকতে এসেছে বলে এখন কি আমি ওনার ঘাড়ের বোঝা হয়ে যাব নাকি? উনি আমাকে বাড়ির জিনিসপত্র গোছাতে সাহায্যের জন্য ডেকেছেন, আর আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমি ওনাকে সাহায্য করতে পারি, আর তারপর নিজের জন্য একটা জায়গা ঠিক খুঁজে নেব। আমি তো এটাই বুঝতে পারছি না অহনা, যে তুই তো শ্বশুর বাড়ি থেকে বেরোলি কেন? তুমি এটা ভেবে করবেটাই বা কি মা? তুমি তো এটাই বলবে না, যা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা ভুলে যা, ক্ষমা চেয়ে নে, অ্যাডজাস্ট কর, শেষ কর সবটা, ঘর গৃহস্থ সামলা, তাই না? যাকে ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। দেখাও না, যাই হোক না কেন তুই শুধু রাতে বাইরে একা কোথাও থাকিস না। তোমার বদনামি হবে তাই জন্য? লোকজন যখন জিজ্ঞেস করবে তোমার মেয়ে কোথায়, তখন তোমার কাছে কোনো উত্তরই থাকবে না বলার মতো যে তোমার মেয়ে কোথায় চলে গেছে। আমার কথা তো তুই কোনোদিন বুঝতেই চাস না, শান্তিতে বাঁচতে দিবি না তুই আমাকে। তাহলে ভুলে যাও না মা, তোমার মেয়ে মরে গেছে এটাই মনে করো, তারপর কোনো কিছু নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। যেদিন তুই নিজে মা হবি অহনা, সেই দিন তুইও বুঝতে পারবি যে মায়ের মনের মধ্যে ঠিক কি চলে। আমাকে অনেক কষ্ট দিস তুই। শোনো মা, আমি যাচ্ছি। অহনা, যাস না মা, এই বয়সে আমাকে আর কষ্ট দিস না। আমি তো যেতে চাইছিলাম না, তুমি তো আমায় এখানে থাকতে দিচ্ছ না। আমি তো এখানে থাকতেই এসেছিলাম। কিন্তু সেটা তো সত্যিই সম্ভব নয় রে মা। তাহলে এসব কথারও আর কোনো দরকার নেই মা। অহনা, যাস না। অহনা, আমায় শুধু এইটুকু বলে যা তুই কোথায় যাচ্ছিস মা। এই দুশ্চিন্তা নিয়ে আমি থাকতে পারবো না রে মা। অহনা, আরে এসো অহনা, এসো এসো, বসো।
পাশের দোকানে গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে। তোমার অপেক্ষা করতে করতে এটাই ভাবছিলাম যে কি খাওয়াবো তোমাদের সবাইকে, সেই জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি। কি চলবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলবে। শুধুমাত্র চলবে, দৌড়বে না? ছোট মামা, তুমি এখন এসব ইয়ার্কি ছাড়ো আর এটা বলো, তুমি দুপুরবেলায় কি খাবার খেয়েছো? আমার আসতে আসতে একটু দেরি হয়ে গেল না? তুমি এখন রসগোল্লা খাবে নাকি? আমি বরং খাবার বানিয়ে দিই। এখানে রান্না করবে? আরে রান্নার জিনিসপত্র কোথায়? কিচ্ছু নেই এখানে, সদ্য তো শিফট করেছি। ও, সে তো আমি ভুলেই গেছি। আগে মার্কেটে গিয়ে জিনিস আনতে হবে, তারপর খাবার বানাবো, তারপর ফিরতে হবে। তুমি কি তোমার বাপের বাড়ি ফিরে যাবে? না তাহলে কি শ্বশুর বাড়িতে? না, তাহলে থাকবে কোথায়? দেখছি কোনো একটা বন্দোবস্ত হয়ে যাবে। তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি। ছোট মামা, এতে না বোঝার মতো আমি কি বললাম? আমি এটাই বললাম যে থাকার মতো কোনো জায়গা আমি ঠিক পেয়ে যাব। এখন মেয়েদের তো আর নিজের কোনো বাড়ি থাকে না, নয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি ছেড়ে তো আগেই চলে এসেছিলাম, আর এখন বাপের বাড়িও সঙ্গ ছেড়ে দিল। কি হয়েছে অহনা? না না, তেমন তেমন কিছু নয় ছোট মামা। শুধু আমার স্বামী আমার সঙ্গে আর থাকতে চায় না, আর আমারও মনে হলো যে জোর করে ওর সঙ্গে থাকার কোনো আর মানেই হয় না। আর ওর তো কোনো দোষও নেই, ও অন্য ধরনের মেয়েকে পছন্দ করে। ও যেমনটা চায় আমি সেরকম স্ত্রী হতে পারবো না, তাই জন্যই ওকে আমি মুক্তি দিয়ে দিলাম। এখন স্বামীকে মুক্তি দেওয়ার পরে স্ত্রী কোথায় যাবে? নিজের বাপের বাড়িই তো যাবে। আমার তো বাবাও নেই, তাই আমার নিজের কোনো বাপের বাড়িও নেই। আর আমার মা তো নিজেই বড় বাবা আর তার পরিবারের ভরসায় বেঁচে আছে, আর তারা তো আমায় সেখানে থাকার জন্য বারণ করে দিল, পরিষ্কার জানিয়ে দিল এখান থেকে চলে যাওয়ার জন্য। এখন আমার মা বেচারা আর কি বলবে? ওরা যদি আমায় ওখানে থাকতে না দিতে চায় তো? তাই জন্যই আমি কোথাও থাকার জায়গা খুঁজছি ছোট মামা। তার মাঝেই সকাল সকাল তোমার ফোন এলো, তাই ভাবলাম যে এসে তোমার সঙ্গে দেখা করি। এখন আমার কাছে 1 টাকাও নেই, তাই জন্য ভাবলাম যে এক জায়গায় না একটা আশ্রম আছে যেখানে অনেক মেয়েরা থাকে, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমিও ওখানেই যাব। আমি ওখানের ব্যাপারে বিশেষ কিছু জানি না যে কেমন কিভাবে হয়, কিন্তু আমি জেনে নেব। তুমি চিন্তা করো না ছোট মামা, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি যদি সম্পর্কে আমার ভাগ্নে বউ না হতে না, ধরে একটা থাপ্পড় মারতাম। কেন ছোট মামা? আমি কেমন বললাম? পেশায় আমি মাস্টার ছিলাম, মনে আছে তো? আর এখনো সেই ব্যাপারটাই আমার রক্তে রয়ে গেছে। আমার রাগ বাড়িয়ে দিও না, বুঝলে? নয়তো পুরনো অভ্যেস আবার ফিরে আসবে। আমি থাকতে তুমি আশ্রমে গিয়ে থাকবে, বলতে লজ্জা করলো না? ছোট মামা দেখো, তুমি তো আমার শ্বশুর বাড়ির আত্মীয়। এখন যদি আমি নিজের শ্বশুর বাড়ি ছেড়ে তোমার কাছে থাকি, তাহলে লোকজন উল্টো পাল্টা কথা বলবে, আবার তোমাকে সেসবের মধ্যে টানবে ওরা। আর আমি চাই না যে তোমার মতো সম্মানীয় ব্যক্তি এই ঝামেলার মধ্যে পড়ুক। খুব বড় হয়ে গেছো না তুমি? লায়ক হয়ে উঠেছ। দুনিয়াতে প্রত্যেক মানুষের সঙ্গে ভিন্ন সম্পর্ক হয়। কোন সূত্রে সেই যোগাযোগটা হলে নিজের পরিচয় হারিয়ে যায়। অন্য আর কোথাও নয়, এখানেই থাকবে তুমি। ছোট মামা, আমাকে ক্ষমা করো প্লিজ। এই ক্ষেত্রে ক্ষমা করাটা সম্ভব নয়, যেটা আমি বলে দিয়েছি। জানবে এটা আমার অর্ডার। মামা প্লিজ। কিসের মামা? এদিকে মামা ডাকবে আর মামার কথা শুনবে না, সেটা তোমার এই মামা কোনো প্রকারেই সহ্য করবে না। এবার বলো, চাকরির কি হলো? বিএ পাশ করেই কি ডানা গজিয়েছে নাকি? আর পড়াশোনা করবে না? না, আসলে আমি ভাবছি ছোট মামা জবের এক্সাম দেব। কিসের এক্সাম? কোনো অফিসের জন্য। ক্লারিক্যাল জব? এখন আমার দ্বারা কি বা হবে? তুমি কি জানো অহনা, আমার হাতে বেশ কিছু স্টুডেন্ট আইএএস পাশ করে বড় বড় অফিসার হয়ে গেছে এখন। আর তুমিও আইএএস পরীক্ষাটা দেবে। ছোট মামা, এখন না আমাকেও বলতে হচ্ছে যে তোমার বয়স হয়ে গেছে। তুমি আমাকে বুড়ো বলে কথাটা ঘুরিয়ে দিতেই পারো, কিন্তু আমি সেটা মানি না যে আমি ততটাও বুড়ো হয়ে গেছি। মানুষ যদি চেষ্টা করে না, তাহলে সবকিছু সম্ভব। ছোট মামা, যারা আইএএস এর পরীক্ষা দেয় না, তারা ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট থাকে।
বছর বছর ধরে তারা পড়াশোনাই করে, আর এখন আইএএস এর পরীক্ষাও সামনে চলে এসেছে। লেখাপড়া একটা প্যাশনের ব্যাপার। যদি তুমি মন দিয়ে পড়ো না, তবে 15 বছরের কাজ 15 মাসেই হওয়া সম্ভব। আর আমি নিজে পড়াবো তোমায়। আমাদের যুগে সায়েন্স আর্টস বলে এসব কোনো আলাদা ডিভিশন ছিল না, আমাদের সবকিছু পড়তে হতো। সেই জন্যে সব সাবজেক্টই আমি গাইড করতে পারবো। আমার উপর তোমার ভরসা নেই অহনা? আরে না না ছোট মামা, ছি ছি, এসব কি কথা বলছো তুমি? তোমাকে বিশ্বাস করব না, এমনটা আবার হতে পারে না। যদি ভরসা থাকে তবে আমার কথা শোনো। আরে আমাকেও এই কাজটা সফল হতে দাও। আমার মধ্যে এখনো সেই যোগ্যতা আছে। একটা সময় ছিল যখন আমি অনেক স্টুডেন্ট তৈরি করেছি, তারা সবাই যোগ্যতর হয়ে প্রতিষ্ঠিত। লোকেদের এখন সেসব মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। সেই জন্য আমিও নতুনভাবে শুরু করতে চাইছি অহনা। আর সেই সূত্রপাত তোমার মাধ্যমেই হবে অহনা। তোমার ভিতর যে জেদ আছে, তোমার চোখ দুটোতে যে আগুন আছে, তার দ্বারা সব সম্ভব হতে পারে। যেভাবে ওই আগুনে ভস্ম করবার শক্তি আছে, সেইভাবে দুনিয়াকে আলোকিত করবার ক্ষমতাও আছে। ব্যাস, লক্ষ্যটা স্থির হওয়া দরকার। আমি জানি তুমি আলোকিত করতেই এসেছ। তোমার মাধ্যমে দুনিয়া নতুন আলোর দিশা পাবে অহনা। ছোট মামা, কিন্তু আমি আমি এখানে থাকবো, কিন্তু আমার শাশুড়ি মা হয়তো। তোমায় বুঝিয়ে বলছি, এসো বসো। আগে বসো এখানে। আজ একটা সত্যি কথা বলি অহনা। তোমায় দেখে আমার মনে হয় যে তুমি এমন একটি মেয়ে যাকে জীবনের অনেক কথা খোলাখুলি বলা যায়। সেজন্যই বলছি, একসময় তোমার শাশুড়ি মাকে প্রাণ দিয়ে চেয়েছিলাম, হয়তো ও সেটাই চেয়েছিল। সেই যুগে পরস্পরকে মনের কথা বলাটা কঠিন ছিল। সেই জন্য আমরা দুজনেই একে অন্যকে কিছুই বলিনি, কিন্তু দুজনেই পরস্পরের মনের কথা অবশ্যই পড়ে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন দুজনের পথ একদম আলাদা হয়ে গেল। এতদিন পর যখন ওর সঙ্গে আবার দেখা হলো, তখন দেখলাম আমরা একদম ভিন্ন ভিন্ন জীবনযাপন করছি। তা জানো, কিছু কিছু ব্যাপার এখনো মেলে। সেই জন্য ওর সাথে বন্ধুত্বটা এখনো রেখেছি। আমাদের মধ্যে অনেক বড় বড় ব্যাপার নিয়ে এখনো মতবিরোধ আছে। এখন আমি ওকে মানি বটে, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি আমার যেটা পছন্দের নয়, যেটা খুব ভুল, সেটাও মানব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ওকে ওর ভাবনা বদলাতে হবে। আমি বদলাবো না, কারণ আমি জানি যে আমি যেটা করছি সেটা প্রয়োজনীয়। একটা মেয়েকে শিক্ষিত করে তোলা খুব জরুরি, কারণ সেই মেয়েটি আরো অনেকগুলি মেয়েকে তুলে ধরতে পারবে। তাই এই কাজটা কখনোই ভুল বা অন্যায় নয়। যদি দুর্গা এটা ভাবে যে মেয়েদের উচ্চ শিক্ষিত হওয়াটা অন্যায়, তবে ওকে ওর এই ভুল ভাবনাটা বদলাতে হবে। না ছোট মামা, মা হয়তো এমনটা বলবে না। বরং তুমি জানো, মায়ের কারণেই তো আমি বিয়ের এক্সামটা দিতে পেরেছি। কি বলো তো ছোট মামা, আমার মধ্যেও না অনেক বাজে অভ্যাস রয়েছে। যেমন আমি ভীষণ ঠোঁট কাটা, যেটা লোকজন একদম পছন্দ করে না। যে কারণে জানো তো, আমায় নিয়ে আমার শ্বশুর বাড়িতে লোকজনে 10টা কথা শোনায়। কতবার মাকে আমায় নিয়ে কত কিছু অসম্মান সহ্য করতে হয়। এখন মা এত কি করে সহ্য করবে? ওনার নিজের জীবনেই তো কত অশান্তি রয়েছে বলো। আর তারপর মায়ের ছেলে, ও নিজের জন্য একদম ঘরোয়া সুশীল টাইপের বউ চেয়েছিল। আমার মতো কুলক্ষণার সঙ্গেও সংসার বাঁধতে চাইনি। তো ঠিক আছে, যে মেয়েরা নিজেদের গৃহস্থালীর কাজ ছেড়ে বরং আরো যোগ্য হয়ে উঠুক, লিখুক, পড়ুক, চাকরি করুক। দেশের উন্নতির জন্য পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যা। পরিবারের সঙ্গে সঙ্গে নিজেদের ব্যাপারেও ভাবা উচিত। যদি সমাজ এরকম মেয়েদের খারাপ বলে ভাবে, তাহলে মানতে দাও। সমাজের প্রগতির জন্য নারীর অলক্ষণে রূপটাই ঠিক। আমি এটা মানছি যে আমার সঙ্গে একটা অলক্ষণে মেয়ের দেখা হয়েছে, তবে চেষ্টা করব যে তাকে আরো একটু বেশি অলক্ষণে বানানোর। তুমি জানো ছোট মামা, আজকে সকালে ওঠার পরে আমি মায়ের হাত পা ধরে কত করে বললাম যেন আমাকে মায়ের সাথে থাকতে দেয়, কিন্তু মা আমায় বারণ করে দিল। তখন আমিও ঠিক করে ফেললাম আর মাকে বলে দিলাম যে আমি নিজের পথ নিজেই ঠিক করব, নিজেই বাঁচব। তখন আমি এটাও জানতাম না যে আমি কোথায় যাব, কি করব, কিন্তু মা দুর্গার কৃপা ছিল বলে তারপরেই তোমার ফোন এলো আমার কাছে। আর সেই ফোনটার জন্য আমার আজ পুরো জীবনটা বদলে গেল। যদি আজ আমি তোমার কাছে এখানে না আসতাম না,
তাহলে আমি জানতেও পারতাম না যে আমার কাছে আরো একটা আশ্রয় আছে। আজ আমি এখানে আসার পর জানতে পেরেছি যে আমার পড়াশোনা, শিক্ষা বজায় রাখার আরো একটা সুযোগ পেলাম আমি। কেন? তুমি তো পড়তেই চাইছিলে না, আর এখানে থাকতেও চাইছিলে না। আপনার মেয়ের ব্যাপারটা কি বলুন তো? বাপের বাড়ি গেল, পৌঁছে একটা ফোনও করলো না। সন্ধ্যা হতে চললো, আজকেও কি আসবে না? আমার মেয়ে তো এ বাড়িতে নেই দিদি। ভেবেছিলাম যখন বাড়ি ছেড়ে চলে এসেছি দ্বিতীয়বার আর কারোর আশ্রয় থাকবো না। এখনো সেই সময় আসেনি অহনামা। তোমার বয়সটা খুব অল্প, জীবনের পথে অনেক রকম বিপদ উৎপেতে আছে। মাও সেটাই বলে। তোমাদের বয়সী বাচ্চারা বিপদের ব্যাপারে এতটাও ওয়াকিবহাল নাও। শুধু কিছু করে দেখাবার ইচ্ছেটা আছে, এতে তোমার কোনো ভুল নেই মা। কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হয়। বিপদ কখন কোথায় কিভাবে অপেক্ষা করছে তোমার জন্য কে জানে। তাই বলছি, আমার কথা শোনো আর এখানেই থাকো। আপনার মেয়ের ব্যাপারটা কি বলুন তো? বাপের বাড়ি গেল, পৌঁছে একটা ফোনও করলো না। সন্ধ্যা হতে চললো, আজকেও কি আসবে না? আমার মেয়ে তো এ বাড়িতে নেই দিদি। আপনার মেয়ের ব্যাপারটা কি বলুন তো? বাপের বাড়ি গেল, পৌঁছে একটা ফোনও করলো না। সন্ধ্যা হতে চললো, আজকেও কি আসবে না? আর তাছাড়া আপনিও তো ফোন করে আমাকে বলতে পারতেন যে মেয়েকে একদিন নিজের কাছে রাখছেন। কিন্তু কোন মুখে ফোন করব দিদি? আমার কোনো সাহসই হয়নি আপনাকে ফোন করার। ফোন করার সাহস নেই মানে? কি হলো? আসল ব্যাপারটা কি? আমার তো মনে হচ্ছে ও আবার অসুস্থ হয়ে পড়লো না তো? আর হ্যাঁ দিদি, যাওয়ার সময় অহনা কেমন অদ্ভুত কথা বলছিল। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে ওর সঙ্গে। আমার মনে হয়েছে ভিতরে ভিতরে ও কষ্ট পাচ্ছে। হতে পারে অর্জুন ঠাকুরপুর সঙ্গে হয়তো ঝগড়াঝাটি হয়েছে, কিছু উল্টোপাল্টা হয়নি তো? সেই জন্যই হয়তো রাগ করে চলে গেছে। এখন কে জানে ওখানে কি কিছুদিন থাকবে নাকি? কি জানি, আমি তো কিছু বুঝতেই পারছি না। ও আমাদের উপর রাগ করে চলে যায়নি তো? আমার মেয়ে তো এখানে বাড়িতে নেই দিদি।